জাপান থেকে এলো ২.৫ লাখ অ্যাস্ট্রাজেনেকা। ২১ কোটি কোভিড টিকার জন্য চুক্তি করেছে সরকার। ৩০ লক্ষ ধরুন ৫০,০০০-এর মতো আমরা জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাচ্ছি। বিভিন্ন ভ্যাকসিন অর্ডার করেছি এবং প্রতিশ্রুতি পেয়েছি, তার সংখ্যা কিন্তু অনেক, ২১ কোটি। করোনায় আরও ১৯৫ জনের প্রাণহানি। ঢাকায় বাড়ছে আইসিইউ সংকটে মৃত্যু। তথ্য লুকানোয় গ্রামে ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। প্রচুর রোগী আমরা বেড়েই মারা যাচ্ছে। সিরিয়াল দিয়ে অক্সিজেন পাওয়া যাইতেছে না। কালকে রক্ত টেস্ট দিছি অন্তরে, আমরা আজকে রোগী মারা গেছে আমরা এখনো পাইনি। যখন প্রয়োজন সাথে সাথে সেই জিনিসটা পাচ্ছি না। বেশিরভাগই হলো ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। হার্টের চিকিৎসা করতে যাই এবং কোভিড পরীক্ষা যখন আমরা করতে যাই দেখা গেলো সেই রোগী কোভিড পজিটিভ। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টিকা না দিলেও অক্সিজেন পাঠালো ভারত। বিশেষ ট্রেনে আসছে ২০০ মেট্রিক টন। প্রধানমন্ত্রীর আহ্বানে ২৫০ পোর্টেবল আইসিইউ পাঠালেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। কঠোর বিধিনিষেধেও ফেরিতে ঢল, সড়কে গাড়ি ও মানুষের চাপ। নানা অজুহাতে বের হচ্ছে অনেকে, মোড়ে মোড়ে চেকপোস্টে কঠোর নজরদারি। চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ ১০৪ ডেঙ্গু রোগী হাসপাতালে, সবাই রাজধানীর। এখনই সামাল না দিলে আগস্ট সেপ্টেম্বরে মারাত্মক পরিস্থিতির আশঙ্কা। বৃষ্টি আর জোয়ারে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে কোমর পানি। রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে। সিডিএ সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংগীত শিল্পী ফকির আলমগীরকে ফুলেল শ্রদ্ধা। বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানালো রাষ্ট্র। খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন সম্পন্ন। জাপান থেকে বাংলাদেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ২.৫ লাখ ডোজ টিকা। পররাষ্ট্রমন্ত্রীর হাতে টিকা তুলে দিয়ে জাপানি রাষ্ট্রদূত জানান, ধাপে ধাপে আরও ২৭.৫ লাখ অ্যাস্ট্রাজেনেকা উপহার হিসেবে পাঠাবে দেশটি। এখন পর্যন্ত ২১ কোটি ডোজ টিকার জন্য বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অবশেষে দেশে এসেছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। শনিবার বিকেল ৩:১৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যাথে এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান। করোনা টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আসে ২,৪৫,২০০ ডোজ টিকা। বিমানবন্দরে টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্যান্যরা। পরে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে দেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানান, কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ মোট ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে। বাংলাদেশের যারা অধীর আগ্রহে অ্যাস্ট্রাজেনেকার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য জাপান টিকা সরবরাহ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি ধারাবাহিকভাবে এই মাস এবং পরের মাসেও অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ করতে পারব। জাপান মোট ৩০ লাখ করোনা টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদন করতে চীন সরকার আগ্রহ প্রকাশ করেছে। দেশের একটি প্রতিষ্ঠানকে বাছাইও করেছে চীন। বললাম যে আগে আপনারা বলেছিলেন যে আপনারা দেশে এসে ভিজিট করে ফার্মাসি ঠিক করবেন কোম্পানি। উনি বলেন এটা আমাদের ঠিক হয়ে গেছে, আমরা ঠিক করে ফেলেছি। আমি আপনারা রাজি হলে আমরা চুক্তির খসড়া আপনাদের কাছে পৌঁছে দিব ৪-৫ ঘন্টার মধ্যে। আমার বিশ্বাস যে কোনো মুহূর্তেই এইটা আমরা সই করব এবং তাতে প্রোডাকশন শুরু হয়ে যাবে। এদিকে শনিবার আলাদা এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশের ৮০% মানুষকে টিকার আওতায় আনতে কাজ চলছে। এ পর্যন্ত ১,২০,০০,০০০ কাছাকাছি লোক ভ্যাকসিনেট হয়েছে। আমরা যে বিভিন্ন ভ্যাকসিন অর্ডার করেছি এবং প্রতিশ্রুতি পেয়েছি, তার সংখ্যা কিন্তু অনেক, ২১ কোটি। এ পর্যন্ত ৪টি কোম্পানির ২,১৩,০০,০০০ টিকা বাংলাদেশে এসেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। চায়নার শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ ও টিকা প্রাপ্তি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ লিমন। যাচ্ছি তার কাছে।
লিমন, আজকে তো দেশে টিকা আসলো এবং পরবর্তীতে হচ্ছে কিছুদিন পরে আবারও আসার কথা রয়েছে, তো সবকিছু মিলে আসলে টিকার সার্বিক পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? টিকার সবচেয়ে বড় আশাব্যঞ্জক বা বলা যায় সবচেয়ে বড় যে খবরটি সেটি কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি আসছে। সাদিয়া, যে বিষয়টি আসলে সবারই জানা ছিল যে একটা 14 থেকে 14.5 লাখ ডোজের একটা ঘাটতি ছিল কিন্তু বাংলাদেশের, অর্থাৎ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফার্স্ট ডোজ দেওয়ার পরে সেকেন্ড ডোজের অপেক্ষায় আছে। এই মুহূর্তে যদি কিছু মজুদ আছে, কিন্তু তারপরেও 14.5 লাখের মতো মানুষ পাওয়া নিয়ে অনিশ্চয়তার ছিল, যেটি নিয়ে সরকারের বিভিন্ন মহল থেকে একদম দেশে দেশে আসলে নানাভাবে চেষ্টা করার পরে অবশেষে জাপানের কাছ থেকে সাড়া পাওয়া গিয়েছে। আমরা যদি একটু টিকার সার্বিক পরিস্থিতিটা দেখি তাহলেই বোঝা যাবে যে এতে মূলত এই আজকে 2.5 লাখ আসার পরে সেই সংখ্যাটা, সেই ঘাটতির সংখ্যাটা কিন্তু 14 লাখকে থেকে 14.5 থেকে হয়তো 12 লাখে গিয়ে দাঁড়িয়েছে। এবং আমরা জেনেছি এর মধ্যে কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও 28 লাখ টিকা আসার কথা শুনেছে, কাজেই সেই সংখ্যাটা দূর হলো। তো আমরা এরই মধ্যে যদি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এরই মধ্যে কিন্তু যেহেতু প্রথম এই টিকা দিয়ে যে ম্যাস ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে, 1,18,111 জনকে এই টিকা 2 ডোজ মিলিয়ে, অর্থাৎ প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে। এবং এরই মধ্যে আজকে যে 2.5 লাখের মতো আসলো, সেটি সহ কিন্তু এই মুহূর্তে মজুদ রয়েছে 2,82,081 ডোজ। কাজেই স্বাভাবিকভাবে বোঝা যায় যে অ্যাস্ট্রাজেনেকার নিয়ে যে সংখ্যাটা ছিল সেটি অনেকটা দূর হলো বা পুরোপুরি দূর হতে যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি সিনোফার্মের কথা, সিনোফার্মের টিকাও কিন্তু এরই মধ্যে প্রায় 2 ডোজ মিলিয়ে, এখানেও কিন্তু দ্বিতীয় ডোজও দেওয়া হয়েছে। 2 ডোজ মিলিয়ে 10,52,000-এরও বেশি কিন্তু বলা যায় 53,000-এর মতোই ডোজ প্রয়োগ হয়েছে। এবং এখনও কিন্তু 40-45 লাখের মতো মজুদ রয়েছে এই সিনোফার্মের টিকা। এবং সিনোফার্মের টিকা কিন্তু আমরা ক্রয়ে কিছু এনেছি এবং এরপরে কিছু 11 লাখের মতো কিন্তু উপহার হিসাবেও চীন সরকারের কাছ থেকে পাওয়া গেছে। এরপর যদি বলি ফাইজার বায়োনটেকের টিকার কথা, ফাইজারের টিকা কিন্তু 50,104 ডোজ এবং এই মুহূর্তে এটিও কিন্তু দেওয়া হয়েছে, যদি এটা খুব কমই দেওয়া হচ্ছে, 50,000 মতো কিন্তু মজুদও রয়েছে, 50,616 ডোজ। এইটিতে মূলত কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে কুয়েত, কাতার এবং সৌদি যারা যাচ্ছেন তাদের কিন্তু এই টিকাটা দেওয়া হচ্ছে। এবং মূলত সৌদি সরকারের সঙ্গে যে একটি সরকারের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে যে এখান থেকে যারা ফার্স্ট ডোজ নিয়ে যাবেন, ফাইজারের সেকেন্ড ডোজ কিন্তু ওইখান থেকে সৌদি থেকেই তারা পাবেন, যে কারণে অগ্রাধিকার ভিত্তিতে এই শ্রমিকদেরই কিন্তু প্রবাসী শ্রমিকদেরই কিন্তু বেশি দেওয়া হচ্ছে। এরপরে যদি মডার্নার দিকে তাকাই আমরা, এই মুহূর্তে কিন্তু মডার্নার টিকাটাই কিন্তু সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে, বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকায়, প্রত্যেকটা সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু মডার্নার টিকা দেওয়া হচ্ছে। এবং এরই মধ্যে কিন্তু প্রয়োগ হয়ে গেছে 2,69,537 ডোজ। এবং মজুদের কথা যদি বলি, এখনও কিন্তু পর্যাপ্ত, এটা বলাই যায়, মজুদ 52,80,000, প্রায় 53 লাখের মতো কিন্তু মজুদ রয়েছে মডার্নার। এরপরে আমরা কিন্তু এইভাবেই টিকার আজকে যে বিষয়টি জানলেন, স্বাস্থ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে টিকার যে মজুদ বা আমরা এই মুহূর্তে যেটি রয়েছে তার পাশাপাশি যেটি বললেন তিনি, যে প্রায় 21 কোটির মতো টিকা, 21 কোটি ডোজের মতো টিকা কিন্তু বিভিন্ন মাধ্যমে আসবে বা হবে, এরকম একটি তথ্য তিনি দিয়েছেন, যেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এই করোনা মহামারীকালে মোকাবেলার জন্য একটি নিঃসন্দেহে একটি ভালো খবর। তারপরও কিন্তু এখনও আমরা দেখছি প্রতিনিয়তই কিন্তু করোনায় আক্রান্তের হার বাড়ছে, বিশেষ করে শনাক্তের হার গত কদিন ধরে যেমন 30% বেশি, এটি কিন্তু আসলে ভাবিয়ে তুলছে। এতে দেশের করোনার সার্বিক পরিস্থিতি যে কেমন সেটি এখন আজকের একটি আমাদের প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনের মাধ্যমে দেখে আসব। করোনা মহামারীতে ভয়াবহ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সারা দেশে। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হাসপাতালগুলোতেও অসচেতনতা আর অস্বাভাবিক রোগীর চাপে শয্যা, অক্সিজেন ও আইসিইউ সংকট চরমে। নানা উপসর্গ নিয়ে অক্সিজেনের আশায় দূর দূরান্ত থেকে হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। খুলনা বিভাগে 41 জন ও জেলায় 5 জন মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় 19 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে মারা গেছেন 18 জন। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় 6 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 140 জনের নমুনা পরীক্ষা করে 91 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রোগীরও চাপ বেশি, দেখি তারা যতটুকু সাধ্য মতন চেষ্টা করে দেখিচ্ছে। ময়মনসিংহ বিভাগে 10 জন ও জেলায় 4 জনের মৃত্যু হয়েছে। 2 জন করে মারা গেছেন নেত্রকোনা, জামালপুর ও শেরপুরে। ওখানে আসার পরে আইসি সাপোর্ট পাচ্ছে না, সাপোর্ট না পাওয়া রোগী, প্রচুর রোগী আপনার বেড়েই মারা যাচ্ছে। বরিশাল বিভাগে 5 জন ও জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। অক্সিজেনের সংকট আছে, সিরিয়াল দিয়ে অক্সিজেন পাওয়া যাইতেছে না সময় মতো।
এছাড়া নারায়ণগঞ্জে 9 জন, ফরিদপুর ও টাঙ্গাইলে 4 জন এবং দিনাজপুরে 2 জন মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সাদিয়া, দেখলাম আসলে আমরা একটু 24 ঘন্টার যে পরিস্থিতি সেটি দেখে আসি, যে গত 24 ঘন্টায় আক্রান্তের কি অবস্থা সেটি যদি দেখা যায় তাহলে কিন্তু বলা যায় যে মোট 20,827টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে 6,780 জন। যদিও এই সংখ্যাটা একটু কয়েকদিনের চেয়ে তুলনামূলক কম, কিন্তু শনাক্তের হার যদি আমরা দেখি সেটি কিন্তু 32.55%। সেটি কিন্তু অবশ্যই ভাবিয়ে তোলার মতো একটি বিষয়, এবং মৃত্যু কিন্তু প্রায় 200 ছুঁই 195 জন। তো স্বাভাবিকভাবেই 24 ঘন্টার আপডেটটা দেখলে বোঝা যায় যে আসলে এখন কি ভয়াবহ কোভিডের সংক্রমণ এবং ঊর্ধ্বমুখী সংক্রমণ আমরা যেটাকে বলছি, সেই জায়গাতে আসলে আমরা দেখছিলাম যে আইসিইউ সংকট, অক্সিজেন সংকট। তো হাসপাতালগুলোর আসলে এখন কি অবস্থা? মানে মানুষের নির্ভরতার জায়গা তো এখন অবশ্যই হাসপাতাল। তো হাসপাতালের আসলে কি অবস্থা? হাসপাতালের সংখ্যা এবং পরিসংখ্যান দিক দিয়ে বিবেচনা করলে একটা কিন্তু গরমিল বা একটা বিষয় কিন্তু চলে আসে। সেটি দেখবো আমাদের সহকর্মী আতিকুর রহমান তমালের আজকে একটা রিপোর্ট রয়েছে। আগে রিপোর্টটা দেখবো, তারপরে আমি আপনার সংখ্যাত্মক বিষয়টা দেখলে সেই গরমিলটা বা সেই বিষয়টা গোজামিলের বিষয়টি আসলে হয়তো বা দেখা যেতে পারে। আমরা একটু রাজধানী ঢাকায় কিন্তু আসলে যে পরিমাণ রোগী বাড়ছে, কিন্তু রোগী বাড়ছে শুধু ঢাকার রোগী নয়, ঢাকার বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে, যেহেতু আইসিইউ সংকটের একটা বিষয় চলে এসছে, শয্যা সংকটের বিষয় চলে এসছে, সে ঢাকায় কিন্তু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তা নিয়ে রিপোর্টটি এখন দেখে আসবো। 40 বছর বয়সী গোপালকে হার মানতে হয়েছে করোনার কাছে। সেই শোকে পাগল প্রায় মা। শোকার্ত পরিবার বলছে সময় মতো আইসিইউ শয্যা মিললে বাঁচানো যেত স্বজনকে। কালকে রক্ত টেস্ট দিছি অন্তরে আমরা, আজকে রোগী মারা গেছে আমরা এখনো পাইনি। রাজধানীর যে কটি হাসপাতালে করোনার সেবা মেলে সবগুলোতেই কেবল হাহাকার আর দীর্ঘশ্বাস। রোগী নিয়ে এদিক ওদিক ছোটাছুটি। কোভিডের টেস্ট করা যেটা এটা তো ম্যান্ডেটরি, কিন্তু সেই মেশিনই নাকি এখানে নাই। যখন প্রয়োজন সাথে সাথে সেই জিনিসটা পাচ্ছি না। রাজধানীর সবচেয়ে বড় কোভিড হাসপাতালের পরিচালক বলছেন 212টি আইসিইউতে গতকালই ভর্তি ছিলেন 198 জন। যদি কোনো সুনির্দিষ্ট কোনো কারো ঘাটতি থাকে বা কিছু জানায়, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সবসময় আছে, 24 ঘন্টা আমরা এখানে কাজ করি, আমাদের জানান আমরা ব্যবস্থা নিব। বিশেষজ্ঞরা বলছেন হাসপাতালগুলোর সক্ষমতা যেমন কম, তেমনি সেবা নিয়ে স্বজনদের অভিযোগও ভিত্তিহীন নয়। অভিযোগগুলো সঠিক, কারণ হচ্ছে আমরা 1.5 বছর সময় পাওয়ার পরেও অ্যাডেকুয়েট অ্যামাউন্ট অফ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই করে হাই ফ্লো অক্সিজেন দেওয়ার যে ব্যবস্থা করার কথা ছিল এগুলো করতে পারিনি। সক্ষমতা বাড়াতে হবে উপজেলা হাসপাতালগুলিতে বিশেষ করে, এবং পরবর্তীতে জেলা হাসপাতালগুলিতে, যাতে করোনা রোগীর চিকিৎসা নিশ্চিত করা যায়। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মানা ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সাদিয়া, এবার আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নটাই আসে। আপনি যেমন বলছিলেন হাসপাতালের সংখ্যার কী অবস্থা, আমরা কিন্তু এই রিপোর্টটিতে দেখলাম যে রাজধানী ঢাকাতেই আইসিইউ সংকট, বিশেষ করে যে হাসপাতাল সরকারি হিসেবে যে হাসপাতালটির সবচেয়ে বেশি আইসিইউ ফাঁকা দেখানো হচ্ছে সেটিতেই কিন্তু আইসিইউর সংকট বলে আমরা জানলাম। অন্যান্য হাসপাতাল কথা নয় বাদই দিলাম। আমরা যদি একটু দেখে আসি রাজধানীর যে কি অবস্থা, রাজধানীতে মোট 16টি সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা, অর্থাৎ কোভিড ডেডিকেটেড শয্যা রয়েছে 3,755টি। এর মধ্যে সরকারি হিসেবে আমরা জানি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল বাদে প্রত্যেকটিতেই অল্প কিছু সিট তারা খালি দেখাচ্ছে। কুর্মিটোলায় মাইনাস, অর্থাৎ রোগীর শয্যার চেয়ে অতিরিক্ত রোগী এটা সরকারি হিসাবেই দেখাচ্ছে। এছাড়া খালি দেখাচ্ছে 1368টি। মোট আইসিইউ 393টি, এবং খালি আছে 38টি। সমস্যা এখানেই যে 338টির মধ্যে কিন্তু এর মধ্যে 212টি কিন্তু সবশেষ যে সংযুক্ত ডিএনসিসি কোভিড হাসপাতাল, যেটি আসলে একটা বলা যায় করোনাকালীন সময় একটা বড় অর্জন বা বড় পদক্ষেপ সরকারের। তো এরপরে কিন্তু সেখানেই কিন্তু আমরা দেখলাম রিপোর্টটিতে সেখানে কিন্তু আইসিইউ ফাঁকা নেই, কিন্তু সরকারি হিসাবে কিন্তু সেখানে ফাঁকা আছে। এছাড়া শ্যামলীতে 250 শয্যা টিবি হাসপাতালে, সেখানেও কিন্তু এই যে সরকারি যে হিসেব আমার কাছে রয়েছে সেই হিসেবে কিন্তু 12টি আইসিইউ ফাঁকা রয়েছে, কিন্তু আমি নিজে সেই হাসপাতালে ফোন করে জেনেছি সেখানে কিন্তু কোনো আইসিইউ ফাঁকা নেই। কাজেই এইখানে কিছুটা তথ্য বিভ্রাটের কারণে হয়তো বা মনে হচ্ছে যে এত মানুষ আইসিইউ শয্যার কথা বলছি, কিন্তু আসলে কাগজ কলমে বেশি হচ্ছে যে বলা হচ্ছে যে রোগীদের আসলে হিস্ট্রি গোপন করার একটা অভিযোগ চলে এসেছে, যে তথ্য লুকাচ্ছে। তো সেই বিষয়টা আসলে কেন? কারণ এমনিতেই কোভিডের সংক্রমণ অনেক বেশি, তো সেই কারণে সেই জায়গাতে আবার যখন আসলে এই তথ্য লুকানো হচ্ছে তখন কিন্তু এটা আরো বেশি উদ্বেগজনক জায়গায় চলে যাচ্ছে। তো এটার আসলে কারণ কি বলে মনে হচ্ছে? আচ্ছা, এই বিষয়টি যদি আমি একটু বলি,
অনেক, বিশেষ করে ঢাকার বাইরে, যেহেতু ঢাকার মানুষ অনেকটাই কিন্তু অভ্যস্ত এই করোনা বা করোনা নিয়ে সার্বিক পরিস্থিতিতে, কিন্তু যখনই ঢাকার বাইরে একটু, আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা একটি রিপোর্ট করেছে, আমি আমার হয়তো রিপোর্টটাকে একটু পরেই প্রচার করা হবে, আমি তারপরে একটু আগে বলে নিই যে অনেক মানুষই এখনও যে করোনা ভীতি, করোনা হলে তাদের আলাদা করে রাখা বা এই করোনা হয়েছে ওই বাড়িতে তাদের থেকে দূরে থাকা, এই বিষয়টি থেকে এখনও কিন্তু শহরে নয় গ্রাম যারা রয়েছে তারা কিন্তু বেরিয়ে আসতে পারেনি, যে কারণে মানুষের মধ্যে একটা ভীতি চলে আসছে। আর দেখছে হাসপাতালের সংকট বা বিভিন্ন কারণে, এই বিষয়গুলোর কারণেই কিন্তু মানুষের মধ্যে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যে ঝামেলাটা চলছে, এবং যখনই তারা লুকাচ্ছে তখনই কিন্তু তিনি নিজের অজান্তেই তার পরিবারকে, তার প্রতিবেশীকে এই করোনায় আক্রান্ত করছে, যে কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং এ নিয়ে আমাদের যেটি বলছিলাম সহকর্মী সেলিয়া সুলতানার একটি রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টটিতে আরো বিস্তারিত হয়তো জানা যাবে। নিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টিকা প্রাপ্তি নিয়ে কথা বলতে এবং কোভিড সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিও থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। এদিকে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন জেলা সদর হাসপাতালগুলো। রোগীরা হিস্ট্রি গোপন করায় করোনা ভাইরাস ঘুরছে হাসপাতালের প্রতিটি করিডোরে। বিভিন্ন জেলা ঘুরে এসে আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। একই ছাদের নিচে কোভিড ও সাধারণ রোগীদের সেবা দিতে বাধ্য হচ্ছে টাঙ্গাইল জেলা সদর হাসপাতাল। জেলাটিতে প্রতিদিন অন্তত 35% উপরে সংক্রমণের হার। হাসপাতালটিতে মাত্র 10 শয্যার আইসিইউ শয্যা সবসময় পূর্ণ। করোনা রোগীদের সাধারণ সিট দখলে কোণঠাসা সাধারণ রোগীরা। চিকিৎসকরা জানান, রোগীরা হিস্ট্রি গোপন করায় করোনা ভাইরাস ঘুরছে হাসপাতালের প্রতিটি করিডোরে। রোগীদের সাথে আসা স্বজনদের অসচেতনতায় হাসপাতালের বাইরেও ছড়াচ্ছে ভাইরাস। এখনকার যে পরিস্থিতি, এখানে বেশিরভাগই হলো ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত। আমরা বিগত কিছুদিন আগে 5টা স্যাম্পল পাঠিয়েছিলাম, 5টাই ডেল্টা ভেরিয়েন্টের নমুনা আসছে। গ্রামে আক্রান্তের ঘটা বেশি, এমন পর্যায়ে আসে আসলে আমাদের করার কিছু থাকে না। এরই মধ্যে কোভিড কমপ্লিকেশনের কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো হিস্ট্রি পাচ্ছেন মাঠ পর্যায়ের কর্তব্যরত চিকিৎসকরা। হার্ট অ্যাটাকের রোগী হার্টের চিকিৎসা করতে যায় এবং কোভিড পরীক্ষা যখন আমরা করতে যাই দেখা গেলো সেই রোগী কোভিড পজিটিভ। তার মানে অনেক রোগী আবার স্ট্রোক নিয়ে আসছে, এবং এগুলো কিন্তু কোভিডের কমপ্লিকেশনের ফলে তার কিন্তু এই হার্ট অ্যাটাক বা স্ট্রোকগুলি হচ্ছে, এবং রোগীরা কিন্তু অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থাকে, তার কমপ্লিকেশন ডেভেলপ করার পরে তারা হাসপাতালে আসছে। জ্বর হয়ে কেউ ভালো হয়ে গেছে, আবার জ্বর চলতেছে বা জ্বর ডায়রিয়া বিভিন্ন, কিন্তু দেখা যাচ্ছে শ্বাসকষ্টটা শুরু হচ্ছে 7-8 দিন পরে। রোগীগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু এখনও আসছে গ্রাম থেকে এবং একটা খারাপ অবস্থায় চলে আসতেছে। একদিকে প্রত্যন্ত অঞ্চলে করোনার ডেল্টা সংক্রমণ বৃদ্ধি, অন্যদিকে হাসপাতালগুলোতে চিকিৎসক এবং নার্সদের করোনা সংক্রমণ দুটোই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে জেলা সদর হাসপাতালগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে যদি চলতে থাকে তবে একদিকে যেমন চিকিৎসক এবং নার্স এবং স্বাস্থ্যকর্মী সংকটে পড়বে হাসপাতালগুলো, অন্যদিকে যে কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। নারায়ণগঞ্জ সদর হাসপাতাল থেকে সেলিয়া সুলতানা, সময় সংবাদ। টিকা না দিলেও অক্সিজেন পাঠালো ভারত। অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এলএমও বাংলাদেশে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। শনিবার 10টি কন্টেইনার নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে ভারত ছেড়ে আসে ট্রেনটি। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বাড়াবে। ভারত জুড়ে ভয়াবহ অক্সিজেন সংকট দেখা দেওয়ার পর গত 24 এপ্রিল থেকে অক্সিজেন এক্সপ্রেস ট্রেন সেবা চালু করে ভারতীয় রেলওয়ে। এদিকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে 250টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। রাত 8টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো পৌঁছায়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লার তত্ত্বাবধানে ভেন্টিলেটরগুলো পাঠানোর নেপথ্যে কাজ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী 3 বাংলাদেশি চিকিৎসক ও জাতিসংঘের সাবেক এক কর্মকর্তা। এর আগে তারা 150টি ভেন্টিলেটর বারজেম হাসপাতালে পাঠিয়েছেন। এক একটি ভেন্টিলেটরের দাম $15,000। করোনা চিকিৎসায় তৃণমূলে চিকিৎসায় সহায়ক ভূমিকা রাখবে ভেন্টিলেটরগুলো। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই ফেরিঘাটে চোখে পড়েছে রাজধানীমুখী মানুষের ঢল। মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌরুট দিয়ে ঢাকায় ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু মানুষ।
করোনা সংক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে গাদাগাদি করে এই কর্মস্থলে ফিরছেন তারা। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। শনিবার সকাল 10টার দিকে শিমুলিয়া ঘাটে ফেরি ভিড়তেই নামার জন্য এভাবেই হুমড়ি খেয়ে পড়েন ঢাকামুখী অসংখ্য যাত্রী। কারো মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে নানা অজুহাতে ঢাকায় ফেরেন তারা। পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এলেও যানবাহন সংকটে বিপাকে পড়েন অনেকে। রাজধানীতে ফিরতে পায়ে হেঁটে রওনা দেন তারা। ম্যানেজমেন্টের ডিসিশন যাওয়াই লাগবে, সো এখানে তো কিছু করার নাই। জরুরি কাজ, আমি আসলে একটা জব করি, এখন আমার ইমার্জেন্সি করে যাইতে হবে। কর্তৃপক্ষ বলছে পূর্ব ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সহ ভ্রাম্যমাণ আদালত। যৌক্তিক কারণ দেখাতে না পারলেই করা হচ্ছে জরিমানা। অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে আমরা ঘাট ত্যাগ করে ওপারে যেতে দিচ্ছি না, অর্থাৎ ঢাকা ত্যাগ করতে দিচ্ছি না। ছাত্রের মা মারা গেছে, সেই সুযোগে সেই অজুহাতে 9 জন হুজুর যাচ্ছে না একটা হাইস গাড়িতে করে, আমরা তাদেরকে জরিমানা আওতা নিয়ে আসছি এবং সেটা ঢাকা ব্যাক করাচ্ছি। শিমুলিয়া বাংলাবাজার রুটের 450 স্পিডবোট, 87টি লঞ্চ ও 2 শতাধিক ট্রলার চলাচল বন্ধ রয়েছে। 19টির মধ্যে চালু রাখা হয়েছে মাত্র 7টি ফেরি। প্রিয়জনদের সাথে ঈদ শেষে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই পায়ে হেঁটে রাজধানী ফিরছেন অসংখ্য মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও ঢাকার প্রবেশ মুখে ছিল মানুষের ঢল। মিথ্যা তথ্য দিয়ে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করেন অনেকেই। নানা অজুহাতে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষকে করা হয়েছে জরিমানাও। মোড়ে মোড়ে চেকপোস্টে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি এড়াতে অনেকেই নিচ্ছেন নানা কৌশল। এহসানুল হক শাওনকে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। নালিশ ও সালিশ কেন্দ্রের যে একটা আপনি স্টিকার লাগাইছেন, ওটা কেন লাগাইছেন আপনি? ওটা তো নালিশ ফাউন্ডেশন, এটা একটা সংস্থা, কিন্তু সংস্থার গাড়ি তো এটা না। মানবাধিকার সংস্থার ভুয়া স্টিকার লাগিয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে গাড়িটি। খোঁজ নিয়ে দেখা যায় লাইসেন্স নেই গাড়িটির চালকের। অন্যদিকে অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন করতে দেখা গেছে অন্যতম প্রবেশ মুখ গাবতলীতে। অ্যাম্বুলেন্সে তারা যাত্রী পরিবহন করছে, কেউ রোগী নাই। কঠোর বিধিনিষেধের মধ্যেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি এড়াতে পিকআপ ভ্যানকে পলিথিন দিয়ে ঢেকে চিকিৎসকের গাড়ি পরিচয়ে প্রবেশের চেষ্টাও চোখে পড়ে। বিধিনিষেধের দ্বিতীয় দিনে নগরীতে গাড়ির সংখ্যা কম থাকলেও নানা অজুহাতে বাইরে বের হন সাধারণ মানুষ। জেরার মুখে পড়তে হয় বিভিন্ন পয়েন্টে। কি জন্য এসেছেন? এয়ারপোর্টে আগে আসি নাই, তাই দেখার জন্য আসছেন। মেয়েটাকে নিয়ে ঢাকা মেডিকেল যাচ্ছি, স্যার গাড়ি পাচ্ছি না আর কি। 3 জন অফিসারের 3টে স্বাক্ষর থাকতো যে উনি পাস করেছে, ফিল্ড টেস্ট রাইট সবগুলো পাস করেছে, ওনার এইটা নাই। অফিসে চাকরি করেন, সে অফিসের নাম কি? সেবা। সেবা। আপনার আইডি কার্ড আছে? আইডি তো স্যার বাসায় রেখে আসতে বলে। ঈদের তৃতীয় দিনেও ঢাকামুখী মানুষের ঢল ছিল বিভিন্ন প্রবেশ পথে। তবে মোড়ে মোড়ে চেকপোস্টে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট বসিয়ে তাদের জরিমানার আওতায় আনা হয়। অনেকেই অনেক অজুহাত আমাদেরকে দিচ্ছেন, যেমন বোনের বাসায় গরু মাংস রান্না করা হয়েছে সেটা খেতে যাচ্ছেন, বৃষ্টির দিন খিচুড়ি এবং গরু মাংস খেতে যাচ্ছেন। যারা বিষয়টা একেবারেই মানতে চাচ্ছেন না তাদেরকে আমরা জরিমানা করে সচেতন করার চেষ্টা করছি। যারা আমাদের কথা মানছেন তাদেরকে আমরা তাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দিচ্ছি। চলমান বিধিনিষেধে জরুরি কারণ ছাড়া বাইরে বের হলে পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 2000 টাকা ও অনাদায়ে 6 মাসের জেল হতে পারে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চলতি মৌসুমে একদিনে ডেঙ্গু আক্রান্ত সর্বোচ্চ 104 জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। করোনার মধ্যেই ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় বেগ পেতে হচ্ছে হাসপাতালগুলোকে। এডিস নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে না পারলে আগামী আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। যাত্রাবাড়ির বাসিন্দা রকিবুলের ঈদের আগের দিন হঠাৎই জ্বর। 2 দিনের মাথায় পরীক্ষা করে ধরা পড়ে ডেঙ্গু। পরিস্থিতির একটু অবনতি হওয়ায় ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। বাহিরে যাইতো না, এই 2 বছরের মধ্যে রুমেই ছিল। এই জন্য ভাবছি যেন অন্য কোনো সমস্যা না, তো এই জন্য ভাবছি মনে হয় ডেঙ্গুই হয়েছে, কারণ নিচে আমাদের কলোনির ভিতরে আরও 2 একজনের ডেঙ্গু হয়েছে।
করোনার মধ্যেই হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে শনিবারই প্রথম একদিনে রোগী শনাক্ত হয়েছে শতাধিক, যাদের মধ্যে সবাই ঢাকার। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি রোগীর সংখ্যাও এখন 400-র বেশি। ডেঙ্গুর উপসর্গ প্রথমে আসে না, যখন প্লাটলেট কমে যায় শেষের দিকে এসে তখন জ্বর শুরুতে থাকে এবং পরে যখন জ্বর কমে যায় তখন প্লাটলেট কমতে থাকে এবং সেক্ষেত্রে কিছু কিছু রোগী জটিলতার দিকে যায়, যেমন ডেঙ্গু শক সিনড্রোম বা এই জাতীয় জিনিসগুলি পরবর্তীতে দেখা যায়। 2019 সালের পর আবারও জুলাই মাসে এসে শনাক্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। 24 দিনে এই সংখ্যা 1200-র বেশি। কীটতত্ত্ববিদরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে আগামী 2 মাসে সার্বিক অবস্থা আরও ভয়াবহ হবে। ওপেন স্পেস, কনস্ট্রাকশন সাইট, বন্ধ থাকা অফিস আদালত, বিভিন্ন ভবনে এডিস মশা নিয়ন্ত্রণের জরুরি পদক্ষেপ না নিলে এডিস মশা আরও বেড়ে যাবে এবং আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী আরও অনেক বেশি হবে। চলতি বছর সরকারি হিসাবে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1574 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টির আর জোয়ারের পানিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এদিকে সিডিএ সহ নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভারী বর্ষণ আর জোয়ারের পানিতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল তলিয়ে যাওয়া অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নানা প্রকল্প, নানা উদ্যোগ নিয়েও পরিত্রাণ পাওয়া যাচ্ছে না এই দুর্ভোগ থেকে। শনিবার দুপুরের পর থেকে জোয়ারের পানি আর থেমে থেমে বৃষ্টির পানিতে প্লাবিত হয় মা ও শিশু হাসপাতাল। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা পড়েন চরম দুর্ভোগে। বৃষ্টি হলে জোয়ারে পানি বসে যায়, এখানে কোনো রোগী আসতে পারতেছে না, রোগী আনতে পারতেছে না, নিতে পারতেছে। বিভিন্ন সময় বিভিন্ন কাজে নিচে নামতে হচ্ছে, বিভিন্ন সময় ভিজতে হচ্ছে, বা একটা দুর্ভোগ বলা যায় না যে আসলে কষ্টটা আসলে কত বেশি হচ্ছে। আমার প্রচুর কষ্ট, কারণ আমি একটার দিকে রিলিজ পাইছি কিন্তু এখনো পর্যন্ত যাইতে পারতেছি না। নগরের সিডিএ, আগ্রাবাদ, হালিশহর এলাকার একাংশেও সৃষ্টি হয় জলাবদ্ধতার। বিধিনিষেধের মধ্যেও জরুরি প্রয়োজনে বের হওয়া অনেককেই রিক্সা ভাড়া গুনতে হয়েছে কয়েক গুণ বেশি। পানি উঠলে তো কষ্ট হয়, দেখা মানে যে বিশেষ করে চলাচলে গাড়ি ঘোড়া তো চলতে পারে না। 20 টাকার ভাড়া তখন 50-100 টাকা ভাড়া দিতে হয়, সবকিছু বাড়তি এই আর কি। যাওয়া আসা তো অনেক কষ্ট, আর আমরা এখানে কষ্ট পাচ্ছি প্রায় বিগত 10-12 বছরের উপরেই হবে। পূর্ণিমার সময় চট্টগ্রামের সিডিএ এলাকার বাসিন্দাদের ঘরে ঢোকা এবং বের হওয়ার সময় অনেকটা নির্ধারিত হয় এই জোয়ারের পানির উপর। তার উপর বৃষ্টিযুক্ত হলে দুর্ভোগের সীমা ছাড়িয়ে যায়, অথচ এই দুর্ভোগ দেখার নেই কোনো অভিভাবক। আবহাওয়া অফিসের তথ্য মতে শনিবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রামে 33.03 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শেষ বিদায়ে সর্বসাধারণের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। খিলগাঁওয়ের পল্লিমা সংসদে প্রথম জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় তার মরদেহ। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তালতলা কবরস্থানে সমাহিত হলেন গুণী এই সঙ্গীত শিল্পী। জীবনব্যাপী তার সংগ্রাম ছিল মানুষের জন্য, মুক্তির জন্য, সমতার জন্য। গান ছিল তার মাধ্যম, তা দিয়েই পৌঁছাতে চেয়েছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। তাই তো তিনি গণসঙ্গীত শিল্পী। প্রবল তারুণ্যে ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক। তার বিদায় বেলা তাই বিয়োগলের সুর বেজে ওঠে, রাষ্ট্র জানায় সম্মান। শনিবার সকালে নিয়ে আসা হয় খিলগাঁয়ে পল্লিমা সংসদে। অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন তার ভক্ত অনুরাগীরা। এত বর্ণাঢ্য কর্মজীবন আমি আর কোনো মানুষের কাছে দেখি নাই। এত নিকট থেকে দেখা একজন সংগ্রামী মানুষের জীবনালেখ্য আমি দেখেছি, অনেক কিছু শিখেছি। যোদ্ধা সহকর্মী সতীর্থরা শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। তিনি বাংলাদেশের গণসঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। তার হঠাৎ চলে যাওয়া গণসঙ্গীত অঙ্গনের জন্য, সংস্কৃতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। গণমানুষের মাঝে তার সঙ্গীতের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন দীর্ঘদিন। মুক্তিযুদ্ধের একটা বাতি নিভে গেল, আজকে তার এটা মর্মাহত। খেটে খাওয়া মানুষের অধিকারের কথাগুলো গানে গানে তুলে ধরার মানুষকে আমরা হারালাম। খিলগাঁও মাটির মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন কিংবদন্তি গণমানুষের এই শব্দ সৈনিক। তবে সর্বজনের জন্য যে সঙ্গীত রেখে গেলেন তা আরও অনেককাল বাঁচিয়ে রাখবে সঙ্গীতজ্ঞ ফকির আলমগীরকে। ক্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।
2 মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যেতে পারছেন না কক্সবাজারের লক্ষাধিক জেলে। সমুদ্রে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কারণে উপকূলে অবস্থান করছে মাছ ধরার ট্রলারগুলো। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাঁকখালী নদীর তীর 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে যেতে প্রস্তুত শত শত ট্রলার। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রথম দিনে মাছ শিকারে যেতে পারেননি জেলেরা। আবহাওয়া অফিসের নির্দেশনা মেনে সবগুলো ট্রলার অবস্থান করছে উপকূলে। 2টা ট্রলার মারি গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাকে এই জন্য আমরা আপনাকে যেতে পারিনি। সাগরে গেছিলাম, সাগর দেশে চলেছে, আমরা জাল মারি নিয়ে চলে আসে। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার ভোর থেকে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ছুটে আসেন ব্যবসায়ীরা, কিন্তু ইলিশের দেখা না পেয়ে মন খারাপ তাদের। যেখানে বুট ছিল সেখানে বুট থেকে গেছে, এখনো বের হতে পারে নাই। ইলিশ মাছের প্রজনন বৃদ্ধি হবে, অন্যান্য মাছের প্রজনন বৃদ্ধি হবে, এটা আমরা আশা করি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে জেলেরা সাগরে যাবেন, তখন জালে মাছ পড়লে জমে উঠবে অবতরণ কেন্দ্র, এমনটাই জানালেন মৎস্য অবতরণ কেন্দ্রের মার্কেটিং অফিসার। দুর্যোগটা কাটে গেলে আবার তারা সাগরে যাবে, মাছ ধরে আনি আমাদের পল্টনে, তখন তারা মাছ উঠাবে। কক্সবাজারে ছোট বড় 8000-এর বেশি মাছ ধরার ট্রলার ও নৌকা রয়েছে। এসব ট্রলার ও নৌকায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে ইলিশের সমারোহ, দামও বেশ সস্তা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 700 টাকা পর্যন্ত। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই ছিল ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। ইলিশের সয়লাভ মুন্সিগঞ্জের মীরকাদিম মৎস্য আড়ত। উপকূলীয় অঞ্চলে ধরা পড়া ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে এই অঞ্চলের সর্ববৃহৎ আড়তটিতে। শনিবার ভোর থেকেই ডাক উঠিয়ে বিক্রি হয় ইলিশ। 200 থেকে 250 গ্রামের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা, আর 500 গ্রামের ইলিশের দাম কেজিতে হাঁকা হচ্ছে 600 থেকে 700 টাকা। তবে বড় ইলিশের দেখা নেই। জায়গায় জায়গায় ইলিশ মাছ পড়তেছে এবং লকডাউনের কারণে আমাদের এখানে পাইকার একদম সীমিত, দাম অনেক কম পাওয়া যায়, এই জন্য আমরা এই জায়গা থেকে মাছ কিনে নিয়ে যাই। দাম এখান থেকে মাছ নিয়ে অন্য বাজারে নিয়ে খুচরা বিক্রি করি। খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভোগান্তির পরও সস্তায় বিক্রি হচ্ছে দেশি পাঙ্গাস, রুই, কাতলা। তবে আড়তে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। হাট এবং বাজারে এগুলো কম বেশি খোলা থাকবে। ফজরের পর থেকে প্রতিদিন 2 ঘন্টা চলে জমজমাট বেচা বিক্রি। 1.5 একর জমির উপর শতাব্দী প্রাচীন এই মাছের হাটে রয়েছে 40টি আড়ত। সেখানে বিক্রি হচ্ছে নানা রকমের মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাপান থেকে এলো 2.5 লাখ অ্যাস্ট্রাজেনেকা। 21 কোটি কোভিড টিকার জন্য চুক্তি করেছে সরকার। করোনায় 195 জনের প্রাণহানি। ঢাকায় আইসিইউ সংকটে বাড়ছে মৃত্যু। কঠোর বিধিনিষেধেও ফেরিতে ঢল, সড়কে গাড়ি ও মানুষের চাপ। নানা অজুহাতে বের হচ্ছে অনেকে, মোড়ে মোড়ে চেকপোস্টে নজরদারি। এবং চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ 104 ডেঙ্গু রোগী হাসপাতালে, সবাই রাজধানীর। এখনই সামাল না দিলে আগস্ট সেপ্টেম্বরে মারাত্মক পরিস্থিতির আশঙ্কা। এই ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়ের।